আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প শয়তানের চামড়া। আজকের গল্পটি আমরা নিয়েছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কিশোর গল্প সংকলন কালো ঘুড়ি এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু। শুরু হচ্ছে শয়তানের চামড়া। সোমনাথ বাড়িটির সামনে এসে দাঁড়ালো। শীতের দুপুরের নরম রোদ মেখে দাঁড়িয়ে আছে জীর্ণ প্রাসাদোপম দোতলা বাড়িটা। তবে সম্প্রতি বাড়িটার একটা অংশ মেরামত করা হয়েছে বোঝা যাচ্ছে। সাদা রঙের পোচও পড়েছে সেখানে। তবে বাড়ির চারপাশের বাগানটা আগাছায় পরিপূর্ণ। কিছুটা তফাতে একটা ডানা ভাঙা পরী আনত মুখে দাঁড়িয়ে আছে বাড়িটার অতীত গৌরবের সাক্ষী হয়ে। আর কেউ কোথাও নেই। ঘড়ি দেখল সোমনাথ, 12টা 5। দূরে সবুজ পাহাড়ের মাথায় ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার মতো মেঘ। অনেকটা পথ কলকাতা থেকে পেরিয়ে এসেছে সোমনাথ। সারা রাত ট্রেন জার্নি করে ভোরবেলা নিউ জলপাইগুড়ি, তারপর জিপে 4 ঘন্টারও বেশি সময় লেগেছে ডুয়ার্সের এই জায়গায় আসতে। মোরাম বিছানো রাস্তাটা সোজা গিয়ে থেমেছে বাড়িটার সদর দরজাতে। সোমনাথ পায়ে পায়ে গিয়ে দাঁড়ালো তার সামনে। দরজার গায়ে একটা কলিং বেলের সুইচ। দেখেই বোঝা যাচ্ছে সেটাও নতুন বসানো হয়েছে। মুহূর্তখানিক দাঁড়িয়ে থাকার পর সোমনাথ আঙুল ছোঁয়ালো সুইচে। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতরের কোনো এক জায়গা থেকে আদিত্যনারায়ণের ভরাট গলা ভেসে এলো। দরজা খোলা আছে, প্যাসেজ দিয়ে সোজা চলে এসে ঘরে বসুন। দরজা খুলে ভিতরে ঢুকলো সোমনাথ। কিছুটা এগিয়েই একটা ঘর, তার দরজা খোলা। একটু ইতস্তত করে ঘরের ভিতরে পা রাখতেই চমকে গেল সোমনাথ। হলঘরের মতো বিরাট ঘরটাতে একটা মাত্র জানলা খোলা। আধো অন্ধকার খেলা করছে ঘরের মধ্যে। আর সেই ঘরের একোণ ওকোণ থেকে সোমনাথের দিকে তাকিয়ে আছে জোড়া জোড়া জলজলে চোখ। অস্পষ্ট সব অবয়ব। ঘরের ঠিক মাঝখানে একটা সোফা রাখা, তারই একটাতে সোমনাথ গিয়ে বসল। তার ঠিক উল্টো দিকের সোফার পাশ থেকে আরও একজোড়া জলজলে চোখ তাকিয়ে আছে তার দিকে, যেন সে এখনই ঝাঁপিয়ে পড়বে তার উপর। একটু অস্বস্তি হলো সোমনাথের। সে ঘরের চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করতে লাগলো। চোখগুলো আগন্তুকের দিকে তাকিয়ে আছে। ঘরে ঢুকলেন আদিত্যনারায়ণ। সোমনাথ উঠে দাঁড়াতেই তিনি তাকে ইশারা করে বসতে বলে দুটো বড় জানলা খুলে দিয়ে মুখোমুখি একটা সোফায় বসলেন। জানলা খুলতেই আলোতে ভরে উঠল ঘরটা। স্পষ্ট হয়ে উঠল অস্পষ্ট অবয়বগুলো। সারা ঘর জুড়ে দাঁড়িয়ে আছে নানান ধরনের প্রাণী। বিরাট শিংওয়ালা হরিণ, ভালুক, হায়না, নেকড়ে, চিতা, আরও নানা ধরনের চেনা অচেনা পশু পাখি। ঘরের এক কোণে একটা হাতির বাচ্চাও দেখতে পেল সে। সুর উঁচিয়ে দাঁড়িয়ে আছে। এই প্রাণীগুলিকে হঠাৎ দেখলে যে কোনো লোক তাদের জীবন্ত ভাববে, এমনই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে স্টাফ করা প্রাণীগুলো। বিস্মিত সোমনাথ কিছুক্ষণ ঘরটা দেখার পর তাকালো আদিত্যনারায়ণের দিকে। আদিত্যনারায়ণ তাকিয়ে আছে তার দিকে। বেশ লম্বা, শক্তপোক্ত, ফর্সা চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি, ডান গালে একটা আঁচিল, ঠোঁটের কোণে আবছা হাসি জেগে আছে। তার ডান হাতটা রাখা আছে সোফার গায়ে দাঁড়ানো একটা বিরাট বাঘের মাথার উপর, যার চোখ দুটো একটু আগেই অস্বস্তিতে ফেলেছিল সোমনাথকে। হয়তো এই বাঘটাই তিনি সোমনাথকে দেবেন কলকাতায় নিয়ে যাবার জন্য। আদিত্যনারায়ণ প্রথম মুখ খুললেন। আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? সোমনাথ জবাব দিল, না হয়নি। নদী, পাহাড়, চা বাগান, জঙ্গল আসার পথে দেখছিলাম। এ জায়গাটা খুব সুন্দর।
হ্যাঁ, সুন্দর জায়গা। আপনার ইচ্ছে হলে কয়েকটা দিন এখানে থেকে যেতে পারেন। একসময় আরও সুন্দর ছিল এই জায়গা। এখন তো বন কেটে প্রায় সাফ করে ফেলেছে লোকজন। কিশোর বয়সে আমিও এই বাড়ির ঠিক পিছনেই একটা নেকড়ে মেরেছিলাম। প্রতি রাতেই বাঘের ডাক শোনা যেত বাড়ির ভিতরে বসে। তার কথা শুনে সোমনাথ জানতে চাইল, এ ঘরের প্রাণীগুলো কি আশেপাশের জঙ্গল থেকেই শিকার করা? আপনি এসব শিকার করেছেন? হ্যাঁ, আমারই শিকার করা। তবে ঘরের কোণে রাখা ওই হায়নাটা ছাড়া কোনো কিছুই এ দেশের নয়। এই বাঘটাও নেপালের। এদেশে তো শিকার নিষিদ্ধ। 16 বছর বয়সে আমি জার্মানি চলে যাই। সংসার পাতিনি, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি শিকারের নেশায়। জার্মানিতে ট্যাক্সিডার্মি বিদ্যাটা শিখি আমি। বলা ভালো, তার উপকরণ সংগ্রহের জন্যই বিভিন্ন প্রাণী শিকার করতে হয়েছে আমাকে। দেশে ফেরার সময় আমার সারা জীবনের কাজগুলো সঙ্গে করে এনেছি। আজও বহু জিনিস বাক্সবন্দি হয়ে পড়ে আছে, সব কিছু সাজিয়ে উঠতে পারিনি। এরপর একটু থেমে তিনি বললেন, বাঘ তো নিতে এসেছেন, ট্যাক্সিডার্মি ব্যাপারটা কাকে বলে তো নিশ্চয়ই আপনি জানেন। সোমনাথ বলল, এই যে মৃত প্রাণীর চামড়া দিয়ে অবিকল আসল প্রাণী বানিয়েছেন, এই বিদ্যাকেই ট্যাক্সিডার্মি বলে, তাই না? আদিত্যনারায়ণ যেন একটু খুশি হয়ে বললেন, হ্যাঁ, এখন ট্যাক্সিডার্মি বলতে এটাই বোঝায়। তবে এটা অনেক কিছু নিয়ে একটা বড় ব্যাপার। ট্যাক্সিডার্মি শব্দটা গ্রিক ভাষা থেকে এসেছে, যার আক্ষরিক মানে হলো চামড়া প্রস্তুত বা সংরক্ষণ করা। স্টাফ, মাউন্টেন্ড ইত্যাদি নানান শব্দ ব্যবহার করা হয় ব্যাপারটা বোঝাতে। চামড়া সংরক্ষণ তো বহু প্রাচীন ব্যাপার, কিন্তু সভ্য পৃথিবীতে একে শিল্পের রূপ দেন, একে জনপ্রিয় করেন জন হ্যাংকক নামে এক পাখি শিকারী ভদ্রলোক। 1851 খ্রিস্টাব্দে তিনি তার শিকার করা পাখিগুলোকে অবিকল জীবন্ত রূপে হাজির করেন লন্ডনের এক প্রদর্শনীতে। তাই দেখে হইচই পড়ে যায় লন্ডনে। এরপরই আর্টের রূপ নেয় ট্যাক্সিডার্মি। ইউরোপ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই আর্ট। তবে এই কাজের আর্টিস্টকে চামড়া সংরক্ষণ ছাড়াও আরও নানান বিষয় জানতে হয়, যেমন পশু পাখিদের অঙ্গ সংস্থানগত ব্যাপার স্যাপার, স্কাল্পচার, পেইন্টিং, এমনকি ছুতোর মিস্ত্রির কাজ পর্যন্ত। সোমনাথ বাঘটার দিকে তাকিয়ে জানতে চাইল, চামড়া সংরক্ষণ করার ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু এই প্রাণীদের দেহের ভিতরের অংশ অর্থাৎ মাংস ইত্যাদি সংরক্ষণ কিভাবে করেন? এটাই কি ট্যাক্সিডার্মির আসল কৌশল? ভদ্রলোক তার কথা শুনে এবার স্পষ্টই হেসে ফেলে বললেন, এ ব্যাপারে সাধারণত প্রাণীর স্কাল আর পায়ের হাড় শুধু ব্যবহার করা হয়। আসলে চামড়ার নিচে থাকে একটা পুতুল। আগে সে পুতুল বানানো হয় মাটি বা কাঠ দিয়ে, কিন্তু ওসব ব্যবহারে জিনিসগুলো ভারী হতো। তাই আধুনিক ট্যাক্সিডার্মিস্টরা ওসব ব্যবহারের বদলে এখন ব্যবহার করেন ফাইবার, গ্লাস উল বা স্টিলের তার। ওসব দিয়ে প্রাণীর অবয়ব বানিয়ে তার উপর চামড়া বসানো হয়। প্রাণীর চোখ, দাঁত, নখ, ঠোঁট এসবও কৃত্রিম হয়। এই বাঘটাকে একটা বাচ্চা ছেলেও অনায়াসে মাটি থেকে উপরে তুলতে পারবে। ওই পুতুল বানানোর উপরেই কিন্তু নির্ভর করে প্রাণীটা কতটা জীবন্ত হবে। তার কথা শোনার পর সোমনাথ ঘরের চারপাশে আরও একবার তাকিয়ে নিয়ে বলল, এই ঘরের প্রাণীগুলোও অবিকল জীবন্ত প্রাণীর মতো। আমার তো বেশ অস্বস্তি হচ্ছিল এই ঘরে ঢুকে। আরও এক ধরনের ট্যাক্সিডার্মি আছে। সেই শিল্প আরও বেশি নিখুঁতভাবে করতে হয় প্রাণীটাকে জীবন্ত করে তোলার জন্য। সেই ট্যাক্সিডার্মির নাম রোক ট্যাক্সিডার্মি। রোক ট্যাক্সিডার্মি? ব্যাপারটা বুঝতে না পেরে সোমনাথ তাকিয়ে রইল তার দিকে। তিনি বললেন, হ্যাঁ, রোক ট্যাক্সিডার্মি। তার কিছু নমুনাও আছে আমার কাছে। আপনি চাইলে এখন আপনি দেখতে পারেন সেগুলো। ওই জিনিসগুলো যে ঘরে রাখা আছে তার পাশের ঘরেই আপনার রাতে থাকার ব্যবস্থা হয়েছে। অবশ্য আগে আপনি বিশ্রাম করে নিতে পারেন। এই বলে সোফা থেকে তিনি উঠে দাঁড়ালেন। সোমনাথের একটু ক্লান্ত লাগলেও সে কৌতূহলী হয়ে বলল, আমার অসুবিধা হবে না, আগে সেই জিনিসগুলো দেখি, তারপর নয় বিশ্রাম নেব। সোমনাথকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে তিনি এবার চললেন অন্য ঘরের দিকে। নিস্তব্ধ বাড়ি, অন্য কোনো লোকজনের সারা শব্দ নেই। যেতে যেতে সোমনাথ তাকে জিজ্ঞেস করল, এত বড় বাড়ি কে কে থাকেন এখানে? আদিত্যনারায়ণ জবাব দিলেন,
আমি একাই থাকি। বেশ কয়েকটা ঘর পেরিয়ে তারা অন্য একটা ঘরে ঢুকল। সেই ঘরে ঢুকতেই চামড়া, রজন ইত্যাদি জিনিসের পাঁচমিশালি একটা উগ্র গন্ধ এসে সোমনাথের নাকে লাগল। ঘরে পা রাখতে রাখতে আদিত্যনারায়ণ বললেন, এ ঘরটা আমার কাজের ঘর বা স্টুডিওও বলতে পারেন। সে ঘরে ঢুকেই দরজার একপাশে একটা বিরাট বড় ফ্রিজ বা রেফ্রিজারেটর রাখা আছে। আর এরপরই ঘরের ভিতরটা দেখে সত্যিই চমকে গেল সোমনাথ। এসব কি প্রাণী? এসব প্রাণী আবার হয় নাকি? কিম্ভূত কিমাকার সব জীব। যেমন তার সামনেই মাটিতে বসে আছে একটা অদ্ভুত প্রাণী। তার দেহটা সিংহর আর মাথাটা ঈগল পাখির। কিছু দূরে দাঁড়িয়ে আছে আর একটা প্রাণী। তার দেহটা শিম্পাঞ্জির, মুন্ডু বাঘের। এমনই সব অদ্ভুত অনেক প্রাণী ছড়িয়ে রয়েছে সারা ঘর জুড়ে। বিস্মিত সোমনাথের উদ্দেশ্যে আদিত্যনারায়ণ বললেন, এগুলো হলো রোগ ট্যাক্সিডার্মির নমুনা। এই ট্যাক্সিডার্মির মাধ্যমে বিভিন্ন প্রাণীর চামড়া দিয়ে কল্পিত প্রাণী বা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণী তৈরি করা যায়। ধর্মীয় বা অন্যান্য কিছু কারণে অনেকে আবার এ কাজকে অনৈতিক, অবাঞ্ছিত মনে করেন, তাই একে বলা হয় রোগ ট্যাক্সিডার্মি। 1778 খ্রিস্টাব্দে যখন প্ল্যাটিপ্লাস বা হংসচক্ষু আবিষ্কার করে তার ছবি লন্ডনে পাঠানো হয়, তখন প্রাথমিক অবস্থায় সবাই ভেবেছিলেন যে রোগ ট্যাক্সিডার্মির সাহায্য নিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে। বিস্মিত সোমনাথ ঘুরে ঘুরে দেখতে লাগলো ঘরটা। কত অদ্ভুত বিচিত্র সব প্রাণী। এমনকি পক্ষীরাজ, ঘোড়ার বাচ্চা, ড্র্যাগন ইত্যাদি রূপকথার প্রাণীও আছে। হঠাৎ দেওয়ালের এক কোণে দাঁড়িয়ে থাকা একটা মূর্তি দেখে থমকে দাঁড়িয়ে পড়ল সোমনাথ। ফাইবার গ্লাসের প্রমাণ সাইজের একটা মানুষের মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। অসম্পূর্ণ মূর্তি। তার গায়ে চামড়া বসানোর কাজ সম্ভবত শুরু হয়েছে। দুটো হাতে কনুই পর্যন্ত চামড়া বসানো হয়েছে, শুধু আঙুল থেকে কনুই। জিনিসটা দেখে সোমনাথ চমকে উঠে প্রশ্ন করল, এ কি মানুষের চামড়া নাকি? আদিত্যনারায়ণ হেসে বললেন, আদি যুগের আধুনিক মানুষ হোমোসেপিয়েন্স বানাচ্ছি, মানুষের চামড়া নয়। মানুষের চামড়া পাবই বা কোথায়? তাছাড়া স্টাফ করার পক্ষে রোমস বা একটু মোটা চামড়াই উপযুক্ত। মানুষের চামড়া এত পাতলা, তার ট্যান করা খুব কঠিন। আশিন মাছের পাতলা চামড়া আমি ব্যবহার করেছি ওটা বানানোর জন্য, ঠিক যেমন সাপের চামড়ার উপর রং চাপিয়ে আমি ড্রাগনের মূর্তিটা বানিয়েছি। সোমনাথ আশ্বস্ত হলো তার কথা শুনে। এরপর আরও কিছুক্ষণ ধরে সে ঘরের বিচিত্র মূর্তিগুলো সোমনাথ দেখার পর আদিত্যবাবু তাকে বললেন, এবার চলুন, অনেকটা পথ এসেছেন, এবার বিশ্রাম নেবেন। আপনাকে যে বাঘটা দেব বলেছি সেটা একটা প্যাকিং বাক্সের মধ্যে অন্য ঘরে রাখা আছে, পরে সেটা দেখাবো আপনাকে। আচ্ছা। সোমনাথ এগোলো দরজার দিকে। ঘরের বাইরে বেরোবার আগে সে মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ে দরজার কাছে রাখা ডালা বন্ধ রেফ্রিজারেটরটার দিকে তাকিয়ে বলল, এত বড় ফ্রিজ আপনার কি কাজে লাগে? ঘর ছেড়ে বেরোতে বেরোতে তিনি বললেন, আসলে কোনো প্রাণীর ছাল ছাড়াবার আগে তাকে ফ্রিজের মধ্যে রেখে তার দেহটা আরও কঠিন বা শক্ত করে নেওয়া হয়। তাতে মাংসের ওপর থেকে ছাল ছাড়ানো সহজ হয়। বিশেষত যেসব প্রাণীর চামড়া রোমহীন ও পাতলা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা করা হয়। আদিত্যবাবু এরপর তাকে নিয়ে ঢুকলেন পাশেরই একটা ঘরে। বেশ বড় ছিমছাম একটা ঘর। খাট, আলমারি সবই আছে ঘরটাতে। দেওয়ালে ঝুলছে শিংসহ বিরাট বড় একটা হরিণের মাথা। একটা টেবিলের ওপর সম্ভবত খাবার ঢাকা আছে। ঘরের লাগোয়া একটা স্নানঘর। আদিত্যবাবু বললেন, স্নান সেরে খেয়ে দিয়ে বিশ্রাম নিন। বিকেলে বাড়ির বাগানে ঘুরে বেড়াতেও পারেন। রাতের আগে আপনার সঙ্গে আমার আর দেখা হবে না, একটু বাইরে যাব আমি। সোমনাথ তার উদ্দেশ্যে বলল, বাঘটা নিয়ে যাওয়ার জন্য এগ্রিমেন্ট পেপার আর টাকা পয়সা আমি সঙ্গে এনেছি, সে ব্যাপারগুলো। ওসব কাজ রাতে হবে, এখন আপনি আগে স্নান সেরে বিশ্রাম নিন, আমি আসছি। এই বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন আদিত্যনারায়ণ। তিনি বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে
চটপট স্নানের জন্য বাইরের পোশাক ছেড়ে তৈরি হয়ে নিল সোমনাথ। স্নানঘরে ঢুকতেই অদ্ভুত সুন্দর একটা গন্ধ নাকে এসে লাগলো সোমনাথের। ঘরে 2টো বালতিতে জল রাখা আছে স্নানের জন্য। সোমনাথ বুঝতে পারল ওই সুন্দর গন্ধটা আসছে বালতিতে রাখা জলের থেকেই। সোমনাথ ছাপোষা যুবক, সে শুনেছে যে পয়সাওয়ালা লোকেরা অনেকে নাকি গোলাপ জল মিশিয়ে স্নান করে। আদিত্যনারায়ণ ধনী মানুষ, বালতির জলে সম্ভবত সেরকম কোনো সুগন্ধি মেশানো আছে তা অনুমান করে নিল সোমনাথ। স্নান সেরে ঘরে ঢুকে খাওয়া সেরে বিছানায় শুয়ে পড়ল সে। এতটা পথ আসতে বেশ ধকল গেছে শরীরের ওপর। বিছানায় শুতেই ঘুম নেমে এলো সোমনাথের চোখে। তার যখন ঘুম ভাঙল তখন বিকাল। বিছানাতে উঠে বসতেই একটা সুন্দর গন্ধ এসে লাগলো তার নাকে। কিছুক্ষণের মধ্যেই সোমনাথ বুঝতে পারল গন্ধটা আসলে আসছে তার শরীর থেকে, স্নানের জলে মেশানো সেই সুগন্ধির গন্ধ। চুপচাপ ঘরে বসে থেকে কোনো লাভ নেই। খাট ছেড়ে উঠে বাড়ির বাইরের বাগানটাতে ঘুরে আসার জন্য কিছুক্ষণের মধ্যেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ল সোমনাথ। বাড়ির পিছনে দূরে পাহাড়ের মাথায় সূর্য ঢলতে শুরু করেছে। নিস্তব্ধ বাড়িটা আগাছে ঘেরা বাগানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। বিরাট বড় বাড়ি। আদিত্যবাবু অবশ্য মিউজিয়ামে সোমনাথের সঙ্গে প্রথম সাক্ষাতে জানিয়েছিলেন যে পূর্বপুরুষেরা নাকি একসময় এ তল্লাটে বেশ কিছু চা বাগানের মালিক ছিলেন, অর্থাৎ বংশানুক্রমিকভাবেই তারা পয়সাওয়ালা লোক। বাগানে কোথাও কোনো লোকজন নেই। মাঝে মাঝে শুধু কোথা থেকে যেন কোনো পাখির পিক পিক ডাক শোনা যাচ্ছে। বাগানটায় ঘুরে বেড়াতে শুরু করলো সোমনাথ। কিন্তু একসময় তার মনে হলো বাগানের ঝোপঝাড়ে সাপখোপ থাকতে পারে। সূর্য ডুবতে চলেছে। বাগানে বেশি হাঁটা চলা ঠিক নয়, তার চেয়ে বরং শুকনো ফোয়ারার পরিটার গায়ে যে বেদিটা আছে সেখানে বসা ভালো। বাগানে আর ঘোরাঘুরি না করে সোমনাথ গিয়ে সেখানে শ্বেতপাথরের বেদির ওপর বসল। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের মাথায় লাল আবির ছড়িয়ে সূর্য ডুবতে শুরু করল। সোমনাথের মাথার উপর ট্যা ট্যা শব্দ করে ঘরে ফেরার জন্য সবুজ পাহাড়ের দিকে উড়ে চলল টিয়া পাখির ঝাঁক। অপূর্ব সুন্দর দৃশ্য। তন্ময়ভাবে সে দৃশ্য দেখছিল সোমনাথ। হঠাৎ তার কানে এলো কে যেন বলল, দাদা কি আদিত্যবাবুর বাড়িতে এসেছেন? গলাটা কানে যেতে সোমনাথ পিছন ফিরে দেখল তার কিছুটা তফাতে বৃত্তাকার বেদির ওপাশে একজন প্রৌঢ় দাঁড়িয়ে আছে। আপাদ মস্তক শাল জড়িয়ে বসে পরিটার আড়াল থেকে উৎসুকভাবে তাকিয়ে আছে সোমনাথের দিকে। প্রশ্নকর্তা ওই লোকটাই। সোমনাথ স্মিত হেসে জবাব দিল, হ্যাঁ, আদিত্যবাবুর কাছেই এসেছি। আপনার পরিচয়টা? আমিও এ বাড়িতেই থাকি। দুঃখিত, আমি আগে আপনাকে খেয়াল করিনি। আপনি কি আদিত্যবাবুর কোনো আত্মীয় হন? কোথা থেকে এসেছেন? না, আত্মীয় নই। আমি কলকাতা থেকে আদিত্যবাবুর কাছে একটা কাজে এসেছি। আমার নাম সোমনাথ পাত্র। তা দাদার পরিচয়টা কি? লোকটার প্রশ্ন শুনে মৃদু হেসে সে বলল, আমার নাম অনিমেষ। আমি আদিত্যবাবুর কাছে কাজ শিখতে এসেছি বাইরে থেকে। ট্যাক্সিডার্মির কাজ? সোমনাথের প্রশ্ন শুনে কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে সে বলল, হ্যাঁ, সেই কাজ। আপনিও কি ট্যাক্সিডার্মি শিখতে এসেছেন নাকি? আদিত্যবাবুর সঙ্গে আপনার যোগাযোগ কিভাবে? না মানে আপত্তি না থাকলে বলবেন। আমি ট্যাক্সিডার্মি সংক্রান্ত একটা ব্যাপারে এলেও কাজ শিখতে আসিনি। আসলে আমার ছোটোখাটো একটা সাপ্লায়ার ফার্ম আছে। বিশেষত সিনেমার সেট সাজাবার জন্য নানা রকম জিনিসপত্র সাপ্লাই করি সিনেমার প্রোডাকশন ম্যানেজারদের। সম্প্রতি একটা সিনেমার সেটের জন্য একটা স্টাফ করা বাঘের প্রয়োজন। কোনো এক পুরনো জমিদার বাড়ির দৃশ্যের ছবি তোলার জন্য সেটা কাজে লাগবে। অর্ডারটা আমি পেয়েছি, কিন্তু মুশকিল হলো এই জিনিস তো আর সব জায়গায় পাওয়া যায় না। অনেক খোঁজ করে যখন জিনিসটা পেলাম না, তখন একজন জাদুঘরে যাওয়ার পরামর্শ দিল। তো গেলাম সেখানে, কিন্তু কর্তৃপক্ষ আমাকে স্পষ্ট জানিয়ে দিল যে শুটিংয়ের কাজের জন্য সরকারি জিনিস কোনোভাবেই দেওয়া যাবে না। ব্যর্থ মনোরথে জাদুঘরের স্টাফ রুমে একটা বাঘের সামনে দাঁড়িয়ে যখন ভাবছি কি করব, ঠিক তখন একজনের গলা শুনলাম, আপনার কি এরকম একটা বাঘের সত্যি প্রয়োজন? তাকিয়ে দেখি এক ভদ্রলোক আমার পেছনে দাঁড়িয়ে আছেন। আমি তাকে বললাম, আপনি কি করে জানলেন?
আপনি কি জাদুঘরের লোক? তিনি জবাব দিলেন, না, জাদুঘরের লোক নই। আপনি যখন তাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন তখন তার কিছুটা আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনেছি। আমি একজন ট্যাক্সিডার্মিস্ট, অর্থাৎ এসব প্রাণী টানি বানাই। আমার নাম আদিত্য নারায়ণ চৌধুরী। ব্যাস, আমার পরিচয় হয়ে গেল তার সঙ্গে। তারপর আমি তাকে আমার সমস্যা খুলে বলাতে তিনি সাগ্রহে আমাকে একটা বাঘ ভাড়া দেবেন বললেন, আর সেই বাঘটা নিতেই কলকাতা থেকে এসেছি আমি। একটানা এতগুলো কথা বলে থামল সোমনাথ। অনিমেষ বলল, এবার ব্যাপারটা বুঝলাম। প্রথম দিককার একটা মানুষ, অর্থাৎ আদিকালের হোমোসেপিয়েন্স একটা মূর্তি বানাচ্ছেন আদিত্যবাবুর জাদুঘরের জন্য। সে কারণে জাদুঘরের কর্তৃপক্ষের সঙ্গে কিছুদিন ধরে কথাবার্তা বলতে যাচ্ছেন। এটা এক ধরনের রোগ ট্যাক্সিডার্মি, প্রাচীন মানুষকে ফিরিয়ে আনা। আদিত্যবাবুর কাছে হোমোসেপিয়েন্সেসের ব্যাপারটা শুনলাম, মূর্তিটাও দেখলাম। চামড়া লাগানো শুরু হয়েছে, কোনোই পর্যন্ত লাগানো হয়েছে। আমি তো মানুষের চামড়া ভেবে একটু ঘাবড়ে গিয়েছিলাম। আদিত্যবাবু জানালেন ওটা নাকি মাছের চামড়া। লোকটা এবার উঠে দাঁড়িয়ে একটু হেসে বলল, হ্যাঁ, মাছের চামড়া। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এবার যাই, তবে যাওয়ার আগে আপনাকে একটা অনুরোধ করতে চাই। আমাদের এই সাক্ষাতের ব্যাপারটা আদিত্যবাবুর কাছে গোপন রাখলেই আমার পক্ষে ভালো হয়। লোকটার এই অদ্ভুত কথা শুনে সোমনাথ বিস্মিতভাবে বলল, সে না হয় রাখবো, কিন্তু কেন বলুন তো? আমরা তো কোনো গোপন আলোচনা করিনি বা আদিত্যবাবুর সম্পর্কে কোনো বাজে মন্তব্যও করিনি। তবে তা করিনি, তবে সাক্ষাতের ব্যাপারটা গোপন রাখতে বললাম অন্য কারণে। আমি আদিত্যবাবুর কাছে ট্যাক্সিডার্মি শিখছি নিতান্ত একটা শখের জন্য, কিন্তু সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো জায়গাতে ট্যাক্সিডার্মি শেখানো বেআইনি কাজ। সরকার মিউজিয়ামের কর্মী বা বন দপ্তরের কর্মীদেরই একমাত্র এই শিক্ষা দেয় এদেশে। চোরা শিকারীরা যাতে বন্যপ্রাণী হত্যা করে তার চামড়া এসব কাজে ব্যবহার করতে না পারে, সেই জন্যই এই সরকারি নীতি গ্রহণ করা হয়েছে। আমি আদিত্যবাবুর কাছে যখন ট্যাক্সিডার্মি শেখার ইচ্ছা প্রকাশ করি তখন তিনি আমাকে দুটো শর্ত দেন। প্রথমত, ব্যাপারটা আমি গোপন রাখব, আর দ্বিতীয়ত, আমি বাইরের লোকের সাথে কোনো কথা বলবো না। কথা বলার লোক তো পাই না, হঠাৎই আপনার সাথে কথা বলে ফেললাম আর সত্যটাও বলে ফেললাম। উনি জানলে রেগে যাবেন, তাই ব্যাপারটা গোপন রাখতে অনুরোধ করছি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমারও ভালো লাগলো কথা বলে। লোকটা এরপর সোমনাথের থেকে বিদায় নেওয়ার জন্য এগোতে গিয়েও হঠাৎই থমকে দাঁড়ালো। বাতাসে জোরে জোরে শ্বাস টেনে সোমনাথের দিকে এগিয়ে এসে তাকে একটু অবাক করে দিয়ে বলল, মিষ্টি গন্ধটা কি আপনার গা থেকে আসছে? হ্যাঁ, আমার গা থেকেই। স্নানের জলে কি একটা সুগন্ধি যেন মেশানো ছিল। তার জবাব শুনে লোকটা একটু বিস্মিতভাবে তাকিয়ে রইল সোমনাথের মুখের দিকে। ওভাবে তাকিয়ে থাকতে দেখে সোমনাথের কেমন যেন অস্বস্তি বোধ হলো। সে বলল, আপনি কি আর কিছু বলবেন আমাকে? ঠিক এই সময় একটা গাড়ির শব্দ শোনা গেল। শব্দ শুনেই দুজনেই তাকালো সেদিকে। একটা জিপ ঢুকছে। আদিত্যনারায়ণ বাড়ি ফিরেছেন। অনিমেষ নামের লোকটা সম্ভবত সোমনাথের কথার উত্তরেই একবার শুধু উচ্চারণ করলো একটা শব্দ, রোগ ট্যাক্সিডার্মি। তারপর নিমেষে পালিয়ে গেল অন্যদিকে। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেলেন আদিত্যবাবু। সেই লোকটাও চলে গেল। আর এরপরই হঠাৎ ঝুপ করে অন্ধকার নামতে শুরু করল। সোমনাথ আবার বাড়ির ভেতর ঢুকে পড়ল। কোনো কাজ নেই সোমনাথের। ঘরে ফিরে সে আদিত্যনারায়ণের প্রতীক্ষায় বসে রইল। সারা সন্ধ্যা দেখা মিলল না তার। ধীরে ধীরে রাত নামতে শুরু করল। বাইরে যে ঠান্ডা নামছে তা ঘরের ভেতর বসেই অনুভব করতে পারল সোমনাথ। সারা বাড়িতে কোনো শব্দ নেই। কেমন যেন এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে সারা বাড়ি জুড়ে। সময় যেন থেমে আছে এ বাড়ির ভিতর, কিন্তু ঘড়ির কাঁটা নিজের নিয়মেই এগিয়ে চলল। রাত তখন প্রায় 9টা বাজে। অধৈর্য হয়ে পড়ল সোমনাথ। সে ভাবতে লাগলো ঘর ছেড়ে বেরিয়ে আদিত্যবাবুর খোঁজ নেবে কিনা। ঠিক এমন সময় ঘরে ঢুকলো আদিত্যবাবু।
তিনি সোমনাথকে বললেন, প্যাকিং বাক্স থেকে আপনার ওই বাঘটা বার করতে গিয়ে আসতে দেরি হয়ে গেল। আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। কাগজপত্র সই সাবুত করতে হবে, তারপর কাল ভোরেই বাড়ি ছেড়ে বেরোতে হবে। বেশ রাত হলো। চলুন তবে আমার ওই কাজের ঘরটাতেই যাই, কাগজপত্রও সেখানে নিয়ে চলুন। বাঘটা ওখানেই রাখা আছে, দেখুন আগে জিনিসটা আপনার পছন্দ হয় কি না। তাই চলুন। সোমনাথকে নিয়ে ঘর থেকে বেরোতে গিয়ে চৌকাঠের সামনে একবার থমকে দাঁড়ালেন আদিত্যবাবু। পিছন ফিরে সোমনাথকে জিজ্ঞেস করলেন, এখানে আসার ব্যাপারটা আপনি কাউকে জানাননি তো? ব্যাপারটা আমি আপনাকে গোপন রাখতে বলেছিলাম, কারণ এসব মূল্যবান জিনিস কেউ কাউকে দেয় না। মিউজিয়ামে আপনার সঙ্গে কথা বলে ভালো লেগেছিল বলে জিনিসটা আপনাকে দিচ্ছি। খবরটা জানাজানি হলে অন্যরা আবার এসে এসব চেয়ে বিরক্ত করবে। না, আপনার এখানে আসার খবর আমি কাউকে জানাইনি, আপনি নিশ্চিন্তে থাকুন। সোমনাথের কথায় হাসি ফুটে উঠল আদিত্যনারায়ণের ঠোঁটে। আদিত্যনারায়ণ সোমনাথকে নিয়ে হাজির হলেন সেই রোগ ট্যাক্সিডার্মির ঘরে। উজ্জ্বল আলো জ্বলছে ঘরে, একটা চাপা গো গো শব্দ হচ্ছে ঘরটাতে। রেফ্রিজারেটরটা মনে হয় চালু করা আছে। বিরাট বড় একটা কাঠের বাক্স এনে রাখা হয়েছে ঘরের কোণের দেওয়ালের গায়ে। দরজার পাশ থেকে পেরেক তোলা শাবলটার মতো একটা লোহার দণ্ড তুলে নিয়ে আদিত্যবাবু সোমনাথকে নিয়ে এগোলেন সেই প্যাকিং বাক্সের দিকে। শাবলের ফলা দিয়ে চার দিয়ে কাঠের প্যাকিং বাক্সটার চারপাশের ডালা খুলে ফেলা হলো। বাক্সের ভিতর দাঁড়িয়ে আছে বিরাট বড় একটা বাঘ, অপূর্ব সুন্দর দেখতে। তার হলুদ কালো ডোরা কাটা চামড়া ঝিলিক দিচ্ছে বিজলি বাতির আলোতে। সামনের ডান পায়ের থাবা তুলে সোমনাথের দিকে ঘাড় ফিরিয়ে দাঁড়িয়ে আছে মূর্তিটা। দেখে কে বলবে যে প্রাণীটা জীবন্ত নয়? আদিত্যবাবু সোমনাথের পিছনে সরে দাঁড়িয়ে বললেন, এটা ট্যাক্সিডার্মির অন্যতম একটা শ্রেষ্ঠ নিদর্শন। ভালো করে দেখুন, এটা জার্মানিতে একটা কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ উইনার হয়েছিল। সোমনাথ তন্ময় হয়ে দেখতে লাগলো প্রাণীটার মূর্তি। কৃত্রিম কাচের চোখ প্রাণীটার, বড় বড় গোল চোখ। সেই চোখ দেখতে দেখতে হঠাৎ একটা অদ্ভুত প্রতিচ্ছবি ফুটে উঠল সেই চোখে। সোমনাথের পিছনে দাঁড়ানো আদিত্যবাবু লোহার শাবলটা যেন তুলে ধরেছেন সোমনাথের মাথার উপর। সামনের দেওয়ালের গায়ে ফুটে উঠেছে একটা ছায়া ছবি। চমকে উঠে পিছনে ফিরতে গেল সোমনাথ। ঠিক সেই সময় সোমনাথের ওপর নেমে এলো আদিত্যনারায়ণের শাবল। সোমনাথ নড়ে যাওয়াতে শাবলটা তার মাথায় না পড়ে কাঁধের ওপর পড়ল। প্রচণ্ড আঘাতে কিছুটা তফাতে মেঝেতে ছিটকে পড়ে আতঙ্কিত সোমনাথ চিৎকার করে উঠল, এ কি করছেন আদিত্যবাবু? আমাকে মারছেন কেন? আদিত্যনারায়ণের মুখে ফুটে উঠেছে একটা পৈশাচিক হাসি। তিনি বললেন, কারণ এখন তো আর বাঘ শিকার করা যায় না, তাই মানুষ শিকার করব। আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন কি? না, আমি পাগল হইনি। রোগ ট্যাক্সিডার্মির কাজে এই হোমোসেফিয়েন্সেসের মূর্তিটা বানানোর জন্য আপনার চামড়াটা যে দরকার সোমনাথ বাবু। মানুষের চামড়া না হলে সেটা আসল মানুষের মতো কিভাবে দেখাবে? হ্যাঁ, এই বলে অট্টহাস্য করে তার দিকে এগিয়ে আসতে লাগলেন তিনি। উঠে দাঁড়াবার শক্তি নেই সোমনাথের। না 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 না! প্রচণ্ড আতঙ্কে চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল সোমনাথ। শাবল লুচিয়ে সোমনাথের দিকে এগিয়ে আসছে সাক্ষাৎ শয়তানের চামড়া গায়ে দেওয়া আদিত্যনারায়ণ। এবার শেষ আঘাত নেমে আসবে সোমনাথের ওপর।
ঠিক এই সময় প্রচণ্ড শব্দ করে কেঁপে উঠে রেফ্রিজারেটরটা থেমে গেল। চোখ খুলে সোমনাথ দেখতে পেল থমকে দাঁড়িয়ে পড়েছেন আদিত্যনারায়ণ। তার দৃষ্টি রেফ্রিজারেটরের দিকে নিবদ্ধ, চোখে যেন একটা অদ্ভুত বিস্ময়ের ভাব। আর রেফ্রিজারেটরের ডালা খুলে তার ভিতর থেকে বেরিয়ে আসছে একটা লোক। আরে এ যে বিকেলের দেখা সেই বাগানের লোকটা। ঠান্ডা বাক্স থেকে নেমে মেঝের ওপর দাঁড়ালো সে। তারপর আদিত্যনারায়ণের উদ্দেশ্যে হেসে বলল, রোগ ট্যাক্সিডার্মির জন্য হোমোসেপিয়েন্স বানাতে আর কটা মানুষ খুন করবে অনিমেষ? আদিত্যনারায়ণের মুখের হাসিটা কিন্তু শুকিয়ে গেছে। সোমনাথ দেখল আদিত্যনারায়ণের মুখটা সাদা কাগজের মতো লাগছে। তার শাবল ধরা হাতটা ধীরে ধীরে ঝুলে পড়েছে নিচের দিকে। আগন্তুক এরপর আদিত্যনারায়ণের উদ্দেশ্যে বললেন, ও কাজ তোমার দ্বারা হবে না অনিমেষ। মানুষের চামড়া তৈরি অত সহজ নয়। অনেকে রোগ ট্যাক্সিডার্মিকে বলে শয়তানের কাজ। তোমার মতন শয়তানের চামড়াই ওই কাজের জন্য উপযুক্ত। এসো অনিমেষ, তোমার শয়তানের চামড়াটা আমাকে দাও। এই বলে লোকটা দুহাত বাড়িয়ে এগোতে লাগলো অনিমেষ অথবা আদিত্যনারায়ণের দিকে। সোমনাথ স্পষ্ট দেখতে পেল সেই লোকটার হাত দুটো কনুই পর্যন্ত টকটকে লাল, যেন কেউ লোকটার কনুই পর্যন্ত চামড়া ছাড়িয়ে নিয়েছে। এগিয়ে যাচ্ছে লোকটা। সেই আদিত্যনারায়ণ কিন্তু শাবল দিয়ে তাকে প্রতিরোধ করার চেষ্টা করল না, বরং তার শাবলটা হাত থেকে খসে পড়ল মাটিতে। আর তারপর আদিত্যনারায়ণ পরিচয় দেওয়া লোকটা তীব্র আতঙ্কে আর্তনাদ করে পালাবার জন্য ছুটল দরজার দিকে। কিন্তু বাইরে যাওয়া তার আর হলো না। একটা প্রাণীর মূর্তিতে হোঁচট খেয়ে সে ছিটকে পড়ল মেঝেতে রাখা তীক্ষ্ণ একটা হরিণের শিঙের ওপর। শিংটা এফোড় ওফোর করে দিল তার বুক। ছটফট করে নিস্তব্ধ হয়ে গেল লোকটা। বিকেলের সেই লোকটা সেই দৃশ্যের দিকে তাকিয়ে বলল, ওর চামড়াটা শয়তানের চামড়া, রোগ ট্যাক্সিডার্মির পক্ষে একদম উপযুক্ত। তারপর সে সোমনাথের দিকে তাকিয়ে বলল, আপনি বেঁচে গেছেন, কিন্তু এখনই আপনাকে বেরিয়ে পড়তে হবে এ বাড়ি থেকে। রাত 10টায় কলকাতার একটা বাস আছে, চলুন সেটা আপনাকে ধরিয়ে দেব। সোমনাথের মাটি থেকে ওঠার শক্তি ছিল না, কাঁধে প্রচণ্ড আঘাত। লোকটাই তাকে মাটি থেকে তুলে দাঁড় করালো। উফ, কি ঠান্ডা তার সেই চামড়া ওঠা হাতের স্পর্শ। সেই অভিশপ্ত ঘর এবং বাড়ি ছেড়ে বেরিয়ে জিপে উঠে বসলো দুজন। চলতে শুরু করলো জিপ। চালাচ্ছে সেই লোকটা। তার পিছনে বসে বিস্মিত আতঙ্কিত বাকশক্তি রহিত সোমনাথ। যেতে যেতে একসময় মুখ খুলল লোকটা। সে বলল, যাকে আপনি আদিত্যনারায়ণ বলে ভেবেছিলেন সে আসলে আদিত্যনারায়ণ নয়, আদিত্যনারায়ণের সহকারী অনিমেষ। সম্পত্তির লোভে আদিত্যনারায়ণকে খুন করে নিজে আদিত্যনারায়ণ হয়ে বসে। আজ বিকেলে আপনার গায়ের গন্ধটা পেয়ে আমি বুঝে যাই কি হতে চলেছে। ওটা একটা জৈব রাসায়নিকের গন্ধ। চামড়ায় যার প্রলেপ থাকলে চামড়া ছাড়িয়ে নিতে সুবিধা হয়। অনেক সময় ট্যাক্সিডার্মি করতে আনা জীবন্ত প্রাণীর দেহে আগেই ওই জিনিস দিয়ে ধোয়ানো হয়। আসল আদিত্যনারায়ণের চামড়াটা দিয়েই সেই কাজটা করেছিল, কিন্তু প্রথম দিন কাজ শেষ হওয়ার পর রেফ্রিজারেটর থেকে উধাও হয়ে যায় আদিত্যনারায়ণের দেহ। তাই নতুন চামড়ার দরকার ছিল তার। সেই জন্যই সে ফাঁদ পেতে আপনাকে টেনে আনে। তবে হোমোসেপিয়েন্সের মূর্তিটা জাদুঘরের কর্তৃপক্ষ ঠিক পেয়ে যাবে। এই বলে যেন একটু হাসলো লোকটা। মাথার ভিতরটা কেমন যেন গুলিয়ে গেছে সোমনাথের। কি বলবে বুঝতে পারছে না। লোকটা এরপর বলল, আজকের রাতের কথাটা বাইরের পৃথিবীর কাছে গোপন রাখবেন, তবে বেশি ভয় পাবেন না।
এই ঘটনার জন্য কেউ দায়ী থাকলে সে আমি, কিন্তু অনিমেষের মৃত্যুর জন্য আমাকে ধরার ক্ষমতা আজ আর কোনো পুলিশ বা আদালতের নেই। এরপর আর কথা না বলে গাড়ি চালাতে লাগলো লোকটা। বাস রাস্তায় এসে গেল এক সময়। গাড়ি থেকে নামলো তারা। দূরে দুটো আলোকবিন্দু দেখা যাচ্ছে। কলকাতায় যাওয়ার বাস আসছে। সোমনাথকে লোকটা বলল, আমি এবার চলি, ভালো থাকবেন। সোমনাথ তাকে জড়ানো গলায় জিজ্ঞেস করল, আপনি কে? একটা আবছা হাসি ফুটে উঠল লোকটার ঠোঁটের কোণে। সে জবাব দিল, আমি সেই আদিত্য নারায়ণ, ট্যাক্সিডার্মিস্ট। এ কথা বলে হতভম্ব সোমনাথের চোখের সামনে থেকে গাড়ি নিয়ে রাতের কুয়াশার আড়ালে হারিয়ে গেলেন ট্যাক্সিডার্মিস্ট আসল আদিত্য নারায়ণ। বাসের হর্ন শুনে সোমনাথ বুঝতে পারল বাস এসে পড়েছে। কাঁধের হাড়ে একটা ফ্র্যাকচার হয়েছিল সোমনাথের। সপ্তাহখানেক সময় লাগলো তার সেরে উঠতে। তারপর একদিন সে আবার হাজির হলো জাদুঘরে। সোমনাথের পরিচিত একজন একটা সরকারি সুপারিশপত্র জোগাড় করে দিয়েছে জাদুঘর কর্তৃপক্ষকে দেওয়ার জন্য। সম্ভবত বাঘটা এবার পেয়ে যাবে সে। জাদুঘরের সেই ঘরটায় ঢুকলো সোমনাথ। বেশ কিছু নতুন প্রাণী ইত্যাদি মূর্তি কদিন হলো এসেছে সেখানে। একটা কাচের বাক্সে রাখা হয়েছে একটা হোমোসেফিয়েন্সের মূর্তি। আগ্রহ নিয়ে সোমনাথ দাঁড়ালো সেই মূর্তির সামনে। ঠিক যেন একটা আসল মানুষ, আধুনিক আদি মানুষ। তবে তার মুখটা কিছুটা যেন বড়, বাদরের মতো। হঠাৎ সেই মুখে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল সোমনাথ। সেই মানুষটার ডান গালে জেগে আছে বেশ বড় একটা আঁচিল। হোমোসেফিয়েন্সের গালেও কি আঁচিল থাকতো? ব্যাপারটা ঠিক জানা নেই সোমনাথের। সোমনাথের পিছনে জাদুঘরের এক কর্মী এসে দাঁড়িয়েছেন। সোমনাথের উদ্দেশ্যে সে বলল, আদিত্য নারায়ণ বলে একজন ট্যাক্সিডার্মিস্ট জিনিসটা তৈরি করে পাঠিয়েছেন। কি নিখুঁত কাজ, চামড়াটা একদম আসল মনে হচ্ছে। মুহূর্তের জন্য সোমনাথের চোখে ভেসে উঠল একটা আঁচিলওয়ালা মানুষের মুখ। সে বলে উঠল, রোগ ট্যাক্সিডার্মি। লোকটা হেসে বলল, হ্যাঁ, রোগ ট্যাক্সিডার্মি বলে একে। আপনি ব্যাপারটা জানেন দেখছি। আচ্ছা, এবার কিউরেটর সাহেবের ঘরে চলুন। তিনি ট্যাক্সিডার্মি করা বাঘটা আপনাকে নিতে ডাকছেন। শুনলেন শয়তানের চামড়া, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। গল্পের বিভিন্ন চরিত্রে অতনু, অমিত এবং শুভজিৎ। মূল গল্প পাঠ অতনু। এডিটিং, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো শয়তানের চামড়া। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।